আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। বাঙালির শোকের মাস আগস্ট শুরু, জাতির পিতা সহ ৭৫-এর ১৫ই আগস্টে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ। বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ছিল, আন্দোলনে নিহত শিক্ষার্থী ফারহান ফাইয়াজের, হত্যাকারীদের শাস্তি চায় পরিবার। বাংলা চলচ্চিত্রে বরাবরই উঠে এসেছে আবহমান বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, আরও বেশি প্রকৃতি পরিবেশ নির্ভর ছবি নির্মাণে গুরুত্ব আরোপ। এবং প্যারিস অলিম্পিকের আর্চারিতে প্রথম রাউন্ডে বাদ বাংলাদেশের সাগর ইসলাম, একদিনে দূষণমুক্ত করে সিন নদীতে ট্রায়াথলন অনুষ্ঠিত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত এবং শুরুতেই শোকের মাস আগস্ট। বাঙালির শোকের মাস আগস্ট। ৭৫-এর ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধু মাত্র ৩.৫ বছরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে সাফল্যের পথে পুনর্গঠন করে স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। জাতির পিতার সঙ্গে নারী শিশুদেরও নির্মমভাবে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ড বিশ্বের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের কলঙ্কজনক অধ্যায় হয়ে আছে। ওবায়দুল রশিদের রিপোর্ট। ১৫ই আগস্ট ১৯৭৫। সেদিন ভোরে ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িতে আসেন বিপদগামী সেনা সদস্যরা। দোতলার সিঁড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পেছন থেকে কাপুরুষের মতো গুলি করে হত্যা করেন তারা। নৃশংস ঘাতকেরা পদদলিত করে মানবাধিকার, হত্যা করে নারী ও শিশুদের। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, জাতির পিতার পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল এবং বঙ্গবন্ধুর ভাই শেখ আবু নাসিরকে হত্যা করে তারা। হত্যাকারীরা ছোট্ট শিশু শেখ রাসেলকেও হত্যা করে। খবর পেয়ে ছুটে যাওয়া রাষ্ট্রপতির সে সময়ের সামরিক সচিব ব্রিগেডিয়ার জামিলকেও হত্যা করে তারা। একই সাথে হত্যা করা হয় বঙ্গবন্ধুর প্রিয় ভাগ্নে শেখ ফজলুল হক মনিকে। ঘাতকদের হাত থেকে রক্ষা পাননি তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনিও। মিন্টু রোডে ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাতের বাসভবনেও চলে হত্যাযজ্ঞ। সেখানেও হত্যা করা হয় নারী ও শিশুদের। মানবতার বিরুদ্ধে বিশ্বের ইতিহাসের ওই জঘন্যতম অপরাধের বিচারের পথকে আটকে রাখা হয়েছিল দীর্ঘ ২১ বছর। তারপর বিচারের রায় হলেও আবারও ঘৃণ্যভাবে আটকে দেওয়া হয় বিচার কার্যক্রম। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিচারের পথ আবার সুগম করলেও এখনও বিদেশে পলাতক রয়েছে অনেক সাজা পাওয়া অপরাধী। বেশ কয়েক বছর ধরে এ হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচন করার দাবি থাকলেও তা এখনও আলোর মুখ দেখেনি। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বিজ্ঞানী হয়ে বাংলাদেশের নাম বিশ্বের বুকে তুলে ধরবে, এই স্বপ্ন ছিল কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী ফারহান ফাইয়াজের। সেই স্বপ্ন মিলিয়ে গেল রাজপথে। শিগগিরই ফাইয়াজের হত্যাকারীদের খুঁজে বের করে সরকারের কাছে শাস্তি চেয়েছেন পরিবারের সদস্যরা। সুলতানা হিমুর রিপোর্ট।
এই ঘরেই থাকত কোটা সংস্কার আন্দোলনে নিহত টকবকে তরুণ প্রাণ ফারহান ফাইয়াজ। তার পড়ার টেবিলটা আজ শূন্য। টেবিলের একপাশে পড়ে রয়েছে তার হাতঘড়ি। সারি সারি বইগুলো কেউ আর ছুঁয়ে দেখে না। ঘর জুড়ে এক বিশাল শূন্যতা জানান দিচ্ছে ফাইয়াজ নেই। ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। কোটা সংস্কার আন্দোলনে ধানমন্ডি গিয়েছিল একাদশ শ্রেণীর এই মেধাবী শিক্ষার্থী। তখনও কি ফাইয়াজ জানত তার আর ফেরা হবে না এই ঘরে? ছেলেকে হারিয়ে শোকার্ত মা কি করবেন, কি বলবেন, তাই যেন বুঝে উঠতে পারছেন না। মেধাবী ছাত্র, সাহসী, ধার্মিক ছিল, নামাজ পড়তো 5 ওয়াক্ত, শখ ছিল গিটার শেখার। ফাইয়াজের বাবা জানালেন, বিজ্ঞানী হয়ে দেশের জন্য কিছু করার স্বপ্ন ছিল ছেলের। ফাইয়াজের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে সে সায়েন্টিস্ট হবে, দেশের বাইরে যে উচ্চশিক্ষা নিয়ে এসে দেশের জন্য কিছু করবে। তার আর 1 বছর পরে ইন্টারমিডিয়েট কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, আল্লাহ চাইতো। ইন্টারমিডিয়েট কমপ্লিট করে সে ইউকেতে যাবে হায়ার এডুকেশনের জন্য, তার ইচ্ছে ছিল, আমাদেরও ইচ্ছে ছিল। আমি রাতে ঘুমোতে গেলেও সবসময় তার স্মৃতি আমার চোখে ভেসে ওঠে। আমি চাই যে আমার ভাইয়ের শহীদ হয়েছে, যে তার জন্য আমি ন্যায় বিচার চাই। পরিবারের চাওয়া ফাইয়াজের জন্য সরকারি যে সহায়তা দেয়া হয়েছে তা যেন ফাইয়াজের নামে গরিব দুস্থদের সেবায় বিতরণ করা হয়। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। চলচ্চিত্রে শুধু মানুষের জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে না, পারিপার্শ্বিক পরিবেশ প্রকৃতিও চিত্রায়িত হয় রঙিন সেলুলোয়েডের পর্দায়। সূচনালগ্ন থেকেই বাংলা চলচ্চিত্রে যেমন আবহমান বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উঠে এসেছে, তেমনি প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডবলীলাও তুলে ধরা হয়েছে সুনিপুণভাবে। তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সচেতনতা সৃষ্টিতে আরও বেশি প্রকৃতি ও পরিবেশ নির্ভর চলচ্চিত্র নির্মাণ জরুরি। বাংলা চলচ্চিত্রে প্রকৃতি নিয়ে সাবরিনা হাসানের প্রতিবেদন। মানুষের জীবনের সঙ্গে প্রকৃতির যেমন অবিচ্ছেদ্য সম্পর্ক, তেমনি প্রকৃতির সমান্তরালেই গড়ে ওঠে যে কোনো অঞ্চলের সংস্কৃতি। আর এই সংস্কৃতির প্রতিফলন ঘটেছে বাংলা চলচ্চিত্রে। নানাভাবেই উঠে এসেছে প্রকৃতি ও পরিবেশ। হাজার বছর ধরে চলচ্চিত্রে বাংলার গ্রামীণ প্রকৃতি ও এর মোহময়তা ফুটে উঠেছে। আর বাংলার প্রত্যন্ত গ্রামের প্রকৃতি ও পরিবেশের চিত্র প্রস্ফুটিত হয়েছে সূর্য দীঘল বাড়ি সহ নানা চলচ্চিত্রে। বিশ্ব চলচ্চিত্রের অনন্য সৃষ্টি পথের পাঁচালীতে উঠে এসেছে প্রকৃতির ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়। আর শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা, কুড়া পক্ষীর শূন্যে উড়া ও শ্যামল ছায়া সিনেমায় বাংলার হাওড়াঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও শ্যামল রূপ দারুণভাবে চিত্রিত করেছেন নির্মাতা। নদীমাতৃক বাংলার প্রকৃতিকে প্রাধান্য দিয়ে নির্মিত হয়েছে পদ্মা নদীর মাঝি তিতাস একটি নদীর নাম, পদ্মপুরাণ, হালদা, চিত্রা নদীর পাড়ে সিনেমা। কীর্তনখোলা ও দুখাই চলচ্চিত্রে উঠে এসেছে আবহাওয়ার পালাবদল ও বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের বাস্তব বর্ণনা। এছাড়াও সারেং বউ, বেহুলা, লাল শালু, মাটির ময়না, লালন, মনের মানুষ, ধীরে বহে মেঘনা সহ অসংখ্য চলচ্চিত্রে ফুটে উঠেছে বাংলার নির্মল প্রকৃতি। তবে বৈরী জলবায়ু, প্রাকৃতিক দুর্যোগ, দূষণ প্রকৃতিকে যেমন ধ্বংস করছে, তেমনি নেতিবাচক প্রভাব ফেলছে মানুষ ও জীববৈচিত্র্যের ওপর। তাই চলচ্চিত্রেও পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো তুলে ধরা প্রয়োজন। এতে মানুষের মাঝে পরিবেশ ও এর বিভিন্ন উপাদানগুলো সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি পাবে। এমন পরিস্থিতিতে বিনোদনের পাশাপাশি বাংলা চলচ্চিত্র হতে পারে প্রকৃতি সংরক্ষণের অন্যতম বার্তাবাহক। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।
দর্শক, বাংলা চলচ্চিত্রের প্রকৃতি নিয়ে প্রতিবেদন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বারবার উঠে আসছে রাজধানী ঢাকার নাম। অপরিকল্পিত নগরায়নে নিয়মিত গাছপালার নিধন ও জলাশয় ভরাট হওয়ায় বসবাসের অযোগ্য হয়ে পড়ছে ঢাকা মহানগর। এই অস্বাস্থ্যকর নগরেই একটু স্বস্তি ফিরিয়ে আনতে ছাদকৃষি অনুশীলনে যুক্ত হচ্ছেন উদ্যোক্তারা। মিরপুর ডিওএইচএস এর শাহনাজ হকের ছাদকৃষি থেকে বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। অপরিকল্পিত সুউচ্চ বাণিজ্যিক ভবন আর যত্রতত্র আবাসনে যখন ভরে উঠেছে ঢাকা নগর, বিনষ্ট হচ্ছে পরিবেশ, তখন ছাদকৃষি উদ্যোগ ঢাকার অনেক এলাকায় সবুজায়ন করতে সহায়কের ভূমিকা পালন করছে। ঢাকার মিরপুর ডিওএইচএসে মিসেস শাহনাজ হকের উদ্যোগটি তেমনই একটি। পাশ দিয়ে স্ট্রাকচার করে হাউসের মতো করছেন, যাতে বেশি মাটি রাখা যায়। এটা বাড়ি করার সময় চিন্তা করছেন? জি, এটা আগে থেকেই ছিল। বাড়ি করার আগে থেকে এমন ছিল যে আমি বাগান করব। প্রথমে ছোট থেকেই ছিল কি ফুল গাছ লাগানো। ফ্যামিলি এরা কৃষকের ইয়া ছিল কাজ। আমাদের সবারই তো এক সময় তো কৃষক ছিল। তিনি 16 বছরের চর্চায় রকমারি ফল ফসল আর সবজির প্রাচুর্যে ভরে তুলেছেন ভবনের উপরিভাগ। মৌসুমী সবজি সবই করে। হ্যাঁ, আর শীতকালের সময় থাকে পালং শাক থাকে, তারপর মূলা, সরিষা। আচ্ছা, এই তো দুন্দুল। এখন এগুলি খাবেন না বীজের জন্য রেখেছেন? না, এগুলো আজকে বিকেলে কাইটে সব বিলাই দিয়ে দেব। আপনার এটা কি 12 মাসি আম? হ্যাঁ, এটা 12 মাসি আম। আম কিনতে হয় আপনার বছরে? না। জালি তো এটা বীজের জন্য? না, বীজের জন্য না। এইবার কটা জালি পেয়েছেন? আসলে হিসেব নাই, 200-250 মতন হবে। আয়োজনটি এখন এই পরিবারের অবসর সময়ের এক নিবিড় কর্মক্ষেত্র। ঢাকা শহর তো একটা কংক্রিটের জঞ্জাল। এর জন্য যদি এরকম আমার বন্ধু বান্ধব, প্রতিবেশী, এমনকি বিভিন্ন আমাদের আর্মি নেভি এয়ারফোর্স অনেকেই আসছে, আইসা তারা অভিভূত, আপ্লুত, এক বাক্যে সবাই বলছে অসাধারণ। নিরাপদ সবজি চাহিদা পূরণের এক উৎস হতে পারে ছাদ কৃষি। তেমনই একটি নজির গড়েছেন নিজস্ব আঙিনায় শাক সবজি ফলমূল উৎপাদন করে এই ছাদটি ভরপুর করেছেন, যেটি অন্যের জন্য হতে পারে নবীকরণীয়। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের এই সময়ে এটি খুবই প্রয়োজন। ঢাকার মিরপুরের শাহনাজ হকের ছাদকৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে প্যারিস অলিম্পিকের খবর। বিরতির পর আবারও আমন্ত্রণ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা এড়াতে ইন্টারনেট বন্ধ থাকায় 13 দিনে প্রায় 1700 কোটি টাকার ক্ষতি হয়েছে ই কমার্স খাতের। ভবিষ্যতে আর কখনোই যাতে ইন্টারনেট বন্ধ করা না হয় সেজন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইক্যাব। লায়লা নসিনের রিপোর্ট। শিক্ষার্থীদের আন্দোলন এবং সহিংসতার কারণে 17 জুলাই 4G ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় সরকার। এর পরদিন বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় ই কমার্স খাত পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে। ফেসবুক সহ জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলো বন্ধ থাকায় প্রতিদিন 120 কোটি টাকার লেনদেন বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। পরে ইন্টারনেট চালু হলেও ফেসবুক বন্ধ ও ইন্টারনেটের ধীর গতির কারণে সংকট থেকে মুক্তি মেলেনি। ফলে 13 দিনে এই খাতে প্রায় 1700 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইক্যাব সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে। প্রথম 10 দিনে ক্ষতির পরিমাণ কমপক্ষে 1400 কোটি টাকা ছিল। এর মধ্যে একটা বড় অংশ রয়েছে এফ কমার্স উদ্যোক্তারা, যাদের ক্ষতির পরিমাণ ন্যূনতম 600 কোটি টাকা। ই কমার্স লজিস্টিক্সের পরিমাণ হতে পারে অন্তত 100 কোটি টাকা, এবং ট্যুরিজম ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি অ্যারাউন্ড 300 কোটি টাকার মতো একটি ক্ষতি হয়েছে। আর কখনো যাতে ইন্টারনেট সেবা বন্ধ না হয় সেটি বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। আমাদের দাবি একটাই, যে ইন্টারনেট যেন বন্ধ না হয়। ইন্টারনেট একটা বেসিক হিউম্যান রাইট হিসাবে এখন যেটা আমরা দেখছি, যেটা দিয়ে মানুষ আয় করছে, পড়ালেখা করছে, সবগুলো জিনিস করছে। সো আমরা ওই দাবিটা রাখছি। ইন্টারনেট বন্ধ থাকায় যে আর্থিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা চেয়েছে ইক্যাব। উদ্যোক্তাদের ব্যাংক ঋণ রয়েছে, সেসব ঋণের টাকা এবং কিস্তি পরিমাণের জন্য পরিশোধের জন্য সময়সীমা অন্তত 6 মাস বর্ধিত করা উচিত।
লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে কৃষি সংবাদ। চলমান পরিস্থিতিতে নওগাঁয় আম পরিবহন নিয়ে জটিলতা তৈরি হয়, আর্থিক লোকসানে পড়েছেন আম চাষিরা। এক সপ্তাহে জেলার আম চাষিরা কয়েক কোটি টাকার লোকসানে পড়েছেন বলে জানিয়েছেন। এবারে প্রকৃতি সংবাদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় নীলফামারীতে ৭০ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে গ্রামীণ ব্যাংক। পতিত জায়গায় বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করছে ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সদস্যরা। শুধু বৃক্ষরোপণই নয়, পরিবেশ সংরক্ষণে মানুষের মাঝে সচেতনতা তৈরিতে কাজও করছে তারা। এবারে খেলার খবর।